পৃথিবী হলো একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আমাদের সৌরজগৎ থেকে শুরু করে এখনও পর্যন্ত বিজ্ঞানীদের খুঁজে বার করা ৭,০০০ গ্রহের মধ্যে আমরা কোথাও প্রাণের অস্তিত্ব খুঁজে পাইনি। পৃথিবীতে কীভাবে প্রাণের আবির্ভাব ঘটেছিল সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। বিজ্ঞানীদের মতে ৩ বিলিয়ন বছর আগে পৃথিবীর সমুদ্রে প্রাণের সূচনা হয়েছিল, তারপর ধীরে ধীরে প্রাণের বিস্তার হয় এবং বর্তমানে পৃথিবীতে কয়েক কোটি প্রজাতি আছে। এই ধরনের বৈচিত্র্য আমরা কিন্তু অন্য কোথাও খুঁজে পাই না। পৃথিবীতে কীভাবে প্রাণের সূচনা হয়েছিল, কিভাবে ডিএনএ এবং কিভাবে জিনের উৎপত্তি হয়েছিল, কিভাবে আজ আমরা পৃথিবীতে আছি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজ আমাদের কাছে স্পষ্ট নয়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য বিভিন্ন দেশ একাধিক স্পেস মিশন লঞ্চ করেছে। নাসা হাবেল থেকে শুরু করে কেপলার এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছে, যেগুলো সরাসরি গ্রহগুলোর ছবি তুলে তার উপাদান সম্পর্কে তথ্য অনুসন্ধান করে। এর পাশাপাশি এমন কিছু মিশনও লঞ্চ করা হয়েছে যেগুলো বিভিন্ন গ্রহ এবং তাদের উপগ্রহে গিয়ে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করছে। টাইটানে পাড়ি দেওয়া হুগেন্স প্রোব এবং বৃহস্পতি ও তার উপগ্রহে পাড়ি দেওয়া জুনো প্রোব বিশাল গ্রহের উপগ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের জন্য গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেখানে প্রাণের উপস্থিতি সম্পর্কে কোনো প্রমাণ পাইনি। আমরা সেখানে প্রাণের বেঁচে থাকা সহায়ক উপাদান যেমন জল, বায়ুমণ্ডল এবং বরফের মতো গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখেছি, তবে এমন কিছু খুঁজে পাইনি যার সাহায্যে এটা প্রমাণ করা যাবে যে সেখানে প্রাণের অস্তিত্ব আছে। যদিও বিজ্ঞানীরা গ্রহ এবং উপগ্রহ ছাড়া সৌরজগতে উপস্থিত উল্কাপিণ্ড এবং গ্রহাণুগুলোকেও এই কাজের জন্য বেছে নিয়েছেন এবং সেখানে মিশন পাঠিয়েছেন। এই মিশনগুলোতে এমন প্রোব আছে যেগুলো সেখানকার স্যাম্পেল কালেক্ট করে সরাসরি পৃথিবীতে নিয়ে আসতে পারবে। এই স্যাম্পেলগুলো পৃথিবীতে এনে আরও গভীরভাবে স্টাডি করা হয়। এমনই একটা মিশন ২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল, যেটা পৃথিবীর সঙ্গে প্রায় ১৫০ বছর পরে ধাক্কা খেতে চলা একটা গ্রহাণুতে গিয়েছিল এবং সেখান থেকে তার স্যাম্পেল কালেক্ট করে ২০১৩ সালে পৃথিবীতে ফিরে আসে। বিজ্ঞানীরা এই স্যাম্পেলের মধ্যে এমন কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছেন যেটা সম্পূর্ণ বিজ্ঞান জগতে আলোড়ন তৈরি করেছে। প্রথমবার কোনো গ্রহাণুতে এরকম মিনারেল এবং ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া গেছে যেটা পৃথিবীতে প্রাণের সম্পূর্ণ ইতিহাসের কথা জানাতে পারে। এখনও পর্যন্ত সবথেকে জটিল এবং রহস্যময় প্রশ্ন হলো কখন এবং কীভাবে প্রাণের উৎপত্তি ঘটেছে, আর এই প্রশ্নের উত্তরটাও কিন্তু এই উল্কাপিণ্ডের থেকে জানা যেতে পারে। বন্ধুরা, এই গ্রহাণুটার নাম কি এবং এর মধ্যে এমন কি পাওয়া গেছে যেটা নাসা থেকে শুরু করে সমস্ত বিজ্ঞানীদের অবাক করে তুলেছে? চলুন সেই সব কিছু বিশদে জেনে নেওয়া যাক। আমাদের সৌরজগতে কয়েক কোটি গ্রহাণু এবং ধূমকেতু আছে যারা সূর্যকে প্রদক্ষিণ করছে, তবে এখনও পর্যন্ত আমরা এর মধ্যে ১৩ লক্ষ গ্রহাণুকে খুঁজে বার করতে পেরেছি। মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির মাঝে উপস্থিত অ্যাস্ট্রয়েড বেল্ট এবং নেপচুনের পরে কুইপার বেল্টে লক্ষ লক্ষ গ্রহাণু এমন আছে যারা যে কোনো মুহূর্তে তাদের অরবিট থেকে দিকভ্রষ্ট হয়ে অন্য কোনো গ্রহের সঙ্গে ধাক্কা খেতে পারে। বেশিরভাগ গ্রহাণু বৃহস্পতির সঙ্গে ধাক্কা খায়। বিশাল গ্রহ এবং ভরের কারণে এর গ্র্যাভিটি এতটাই বেশি যে অনেক গ্রহাণু এর পৃষ্ঠে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। তবে এমন অনেক গ্রহাণু আছে যারা এই বিশাল গ্রহের হাত থেকে রক্ষা পেয়ে পৃথিবীর দিকে চলে আসে। এদের নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড বলা হয়। বিজ্ঞানীরা সবসময় এই ধরনের অ্যাস্ট্রয়েডের উপরে নজরদারি চালাতে থাকেন। এরকমই একটা নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড হলো বেনু, যেটা আকারে হাফ কিলোমিটার দীর্ঘ। নাসার মতে আজ থেকে ১৫৭ বছর পরে এটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে। পৃথিবীর সঙ্গে সংঘাতের সম্ভাবনা অন্যান্য গ্রহাণুর তুলনায় অনেকটাই বেশি, তাই ২০১৬ সালে এই সম্পর্কে আরও বিশদে জানার জন্য একটা মিশন লঞ্চ করা হয়েছিল, যার কাজ ছিল এই গ্রহাণুর স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে ফিরে আসা। বিজ্ঞানীরা এই স্যাম্পেল থেকে এর গঠন, স্ট্রাকচার এবং এর মধ্যে উপস্থিত বিভিন্ন উপাদান, মিনারেল ইত্যাদি সম্পর্কে বিশ্লেষণ করেন এবং জানতে পারেন যে এই গ্রহাণুটার মধ্যে এমন অনেক কিছু জিনিস আছে যেটা পৃথিবীতে প্রাণের রহস্য সম্পর্কে অনেক কিছু জানাতে পারে। এর সাহায্যে এটাও জানতে পারে যে প্রারম্ভিক অবস্থায় আমাদের সৌরজগৎ এবং পৃথিবীতে প্রাণের উপস্থিতির কতটা সম্ভাবনা ছিল। মনে করা হয় যে এমনই কোনো উল্কাপিণ্ডের বা গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের কারণে হয়তো আমাদের পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছিল। ২০১৬ সালে ৮ই সেপ্টেম্বর নাসা তাদের প্রথম অ্যাস্ট্রয়েড মিশন ওসাইরিস RX মিশন লঞ্চ করেছিলেন, যার কাজ ছিল কোনো গ্রহাণুতে গিয়ে তার স্যাম্পেল কালেক্ট করে সোজা পৃথিবীতে ফিরে আসা। লঞ্চ হওয়ার পর প্রায় ১ বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করার পর এই মিশনটা ২০১৮ সালের ডিসেম্বর মাসে তার গন্তব্য বেনুর কাছে পৌঁছায়। তারপর সেই অ্যাস্ট্রয়েডটার সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে এবং সেই জায়গাটা খুঁজতে শুরু করে যেখান থেকে এই গ্রহাণুটার একদম সঠিক স্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হবে। স্যাম্পেল সংগ্রহ করার জন্য এমন একটা জায়গার প্রয়োজন ছিল যেটা পুরোপুরি সমতল হবে। এর পাশাপাশি নাসার এই প্রোবটা যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই স্যাম্পেল সংগ্রহ করে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারে সেই দিকে নজর দেওয়াটাও গুরুত্বপূর্ণ ছিল। সম্পূর্ণ অ্যাস্ট্রয়েডটাকে ম্যাপিং করতে ওসাইরিস RX এর ২ বছর সময় লেগেছিল। নাসার টিম বেনুর উত্তর অংশে একটা গর্ত খোঁজে যেখানে ওসাইরিস RX খুব সহজেই তার আর্মের সাহায্যে স্যাম্পেল কালেক্ট করতে পারত।
এই জায়গাটাকে নাইট অ্যাঙ্গেল নাম দেওয়া হয়। তারপর 2020 সালের 20 অক্টোবর এই মহাকাশযান তার স্পিড কমায় এবং ধীরে ধীরে গ্রহাণুর পৃষ্ঠে এসে তার রোবোটিক আর্মের সাহায্যে মাত্র 6 সেকেন্ড পর্যন্ত এর সঙ্গে সংযোগ রাখে। একে টাচ অ্যান্ড গো নাম দেওয়া হয়েছে। এতে আর্ম সঙ্গে সঙ্গে পৃষ্ঠে পৌঁছে নাইট্রোজেন গ্যাসের বিস্ফোরণ ঘটায়। 6 সেকেন্ডের এই কমপ্লেক্স মিশনের সময় নাসা অত্যন্ত চিন্তিত ছিল। যদি একটাও ভুল হতো তাহলে হয়তো এই মিশনটা ফেল হয়ে যেত। সেন্সরের তরফে যখনই জানানো হয় যে স্যাম্পেল সংগ্রহ করা হয়ে গেছে, তখন এই মহাকাশযানটা পৃষ্ঠ থেকে দূরে সরে যায়। নাসা তার দুদিন পরে অর্থাৎ 2020 সালের 22 অক্টোবর এই প্রবেশ স্যাম্পেল কালেকশনের হেডের ছবি দেখেন। তারপর এটা স্পষ্ট হয়ে যায় যে ওসাইরিস আরএক্স বেনুর কিছু ধুলো এবং পার্টিকেল সম্পূর্ণরূপে ক্যাপচার করে নিয়েছে। যদিও সেই সময় নাসায় হেড থেকে কিছু ধূলিকণা লিক হয়ে যেতে দেখেছিল, তারপর এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সম্পূর্ণ প্রক্রিয়ায় 60 গ্রাম স্যাম্পেল প্রয়োজন ছিল, যেখানে এই মহাকাশযানটা 250 গ্রাম স্যাম্পেল কালেক্ট করেছিল। নাসা যতটা আশা করেছিল এটা তার থেকে অনেক বেশি ছিল, তাই বিজ্ঞানীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। স্যাম্পেল সংগ্রহ করার পর সেটা পৃথিবীতে আনার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। তারপর প্রায় 6 মাস পর 2021 সালের 7 এপ্রিল এটা ভেনুস শেষ ফ্লাইওভার করে এবং ধীরে ধীরে এই গ্রহাণু থেকে দূরে সরে যায়। 33 দিন পর 2021 সালের 10 মে ওসাইরিস পৃথিবীর দিকে এগিয়ে আসে। পৃথিবীতে আসতে এর প্রায় 2.5 বছর সময় লেগেছিল। সূর্যকে দুবার প্রদক্ষিণ করার পর ওসাইরিস আরএক্স 2023 সালের 24 সেপ্টেম্বর পৃথিবীর লো আর্থ অরবিটে আসে এবং তার ক্যাপসুলকে পৃথিবীর বায়ুমণ্ডলে রিলিজ করে দেয়। প্রতি ঘন্টায় 44,500 কিলোমিটার স্পিডে ক্যাপসুল সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করে পৃষ্ঠের দিকে এগিয়ে আসে। এত স্পিডে আসার কারণে ক্যাপসুলে জোরদার ফ্রিকশন শুরু হয়, যার ফলে তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু হিটশিল্ডের কারণে কিছুই হয় না। পৃথিবীর কাছাকাছি চলে আসার পর এই ক্যাপসুলের স্পিড কমাতে হতো, সেই জন্য এর মধ্যে থাকা প্যারাশুট খুলে যায় এবং স্পিড কমে যায়। তারপর এটা আমেরিকার উটা রাজ্যে অবস্থিত তার ট্রেনিং সেন্টারে সফলভাবে ল্যান্ড করে এবং নাসার পুরো টিম ক্যাপসুল কালেক্ট করে সেটাকে তাদের ল্যাবে নিয়ে যান। তারপর সেই স্যাম্পেলটা নিয়ে স্টাডি করা হয়। ভেনুস স্যাম্পেলে 14টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেটা থেকে জানা যায় যে এই গ্রহাণুটা হয়তো কয়েক কোটি বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সূচনার জন্য দায়ী ছিল। বন্ধুরা, এছাড়াও অদ্ভুত ব্যাপার হলো ভেনুস স্যাম্পেলে 5টা নিউক্লিওটাইড বেস পাওয়া গেছে, যেটা আমাদের ডিএনএ এবং আরএনএ তৈরি করে। ডিএনএ জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, যার ফলে জীবন সামনের দিকে এগিয়ে যেতে থাকে, এবং আরএনএর সাহায্যে অ্যামিনো অ্যাসিড অ্যাসেম্বল হয়, যার ফলে প্রোটিন তৈরি হয়ে থাকে। এছাড়াও ভেনুতে অ্যামোনিয়ার হাই কনসেন্ট্রেশন পাওয়া গেছে। অ্যামোনিয়া প্রাণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। সমস্ত লিভিং অবজেক্টের গ্রোথের জন্য অ্যামোনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ভেনুতে নাসার বিজ্ঞানীরা 11টা মিনারেল ট্রেস করেছেন। এগুলো ক্রিস্টালের আকারে আছে। বর্তমানে ওসাইরিস আরএক্স মিশনে ভেনুস স্যাম্পেল থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এর সাহায্যে আমরা ভেনুতে প্রাণের অস্তিত্ব খুঁজে না পেলেও এটা জানতে পেরেছি যে সৌরজগতের প্রারম্ভিক পর্যায়ে যখন পৃথিবীতে একটানা উল্কাপিণ্ড এবং ধূমকেতুর সাথে সংঘর্ষ হচ্ছিল, তখন এগুলোর কারণে পৃথিবীতে প্রাণের বিকাশ লাভে সহায়ক কার্বন কম্পাউন্ড আসে, যার সাহায্যে এখানে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং তারপর ধীরে ধীরে প্রাণের বিস্তার ঘটে। ভেনুতে পাওয়া মিনারেল থেকে জানা যায় যে পৃথিবীতে জল আসলে উল্কাপিণ্ডের সংঘর্ষের কারণে এসেছে। নাসার ওসাইরিস আরএক্স এখনও পর্যন্ত তাদের সবথেকে সফল মিশন। এর সাহায্যে প্রথমবার ডিটেলসে একটা গ্রহাণু স্যাম্পেল কালেক্ট করে স্টাডি করা হয়েছে এবং তার স্ট্রাকচার থেকে শুরু করে তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে। সো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।